আমরা সুমিত দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের 17 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অনুপাত সেটা আজকে শুরু করতে চলেছি। এবং আমরা প্রথম ভিডিওতে অনুপাত চ্যাপ্টারের প্রথম 30টা অঙ্ক সলভ করব। ফার্স্ট অঙ্কে ফার্স্ট অঙ্ক আমাদের কি বলেছে? সঞ্জয় এবং সুরেশের মোট ওজন 120 কিলো। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? এক্ষেত্রে সুরেশের ওজন যদি এক্স হয়, এটা হলো সুরেশ, তাহলে সঞ্জয়ের ওজন কত? সুরেশের যা ওজন তার সঙ্গে আরো 30 কেজি ওজন বেশি, মানে x+30। এটা হলো সঞ্জয়। এবার দেখো, বলেছে এই দুটো ওজন মিলে হলো মোট ওজন হচ্ছে 120 কেজি। অর্থাৎ x+x+30 ইকুয়াল টু 120, অর্থাৎ 2x সমান সমান 90, এক্স সমান সমান 45। দেখো, এক্স যদি 45 হয় মানে সুরেশের ওজন 45 কেজি, আর সঞ্জয়ের ওজন 45+30 মানে হলো 75 কেজি। এবার আমার কি চেয়েছে? এবার আমার চেয়েছে এদের সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কত, অর্থাৎ 45:75। তার মানে হলো 3:5। আমরা আগের ভিডিওতে দেখেছি যে দুটো যে পদ আছে, পূর্বপদ আর উত্তরপদ, এদের মধ্যে যদি কমন টার্ম থাকে সেগুলোকে আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি। সেটা করে আমাদের যে লোয়েস্ট টার্ম আছে সেই লোয়েস্ট টার্মে নিয়ে আসলেই আমাদের রেশিওটা পাওয়া যায়। তাহলে 3:5 মানে অপশন সি। দেখো, এই অঙ্কটা তো আমরা এইভাবে করতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি শর্টকাটে? দেখো, দুজনের ওজন আছে 120 কিলো মোট। এবার সঞ্জয় এবং সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি সঞ্জয়ের ওজন। তাহলে আমি যদি 120 থেকে 30 কেজি বাদ দিয়ে দিই, তাহলে যে আমরা 90 কেজি পাচ্ছি। এই 90 কেজি যে ওজনটা, এই ওজনটার মধ্যে দুজনের ওজন আছে এবং দুটো ওজন সমান, কারণ এই যে যে ওজনটা বেশি ওজন সঞ্জয়ের, সেই ওজনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই 90 কেজিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দুজনের সমান ওজন। অর্থাৎ এখানে সঞ্জয়ের ওজনও সুরেশের ওজনও 45 কেজি, এবং সঞ্জয়ের বেশি ওজনটা বাদ দিয়ে সেই ভ্যালুটা হলো 45 কেজি। অর্থাৎ এখানে সুরেশের ওজন হলো 45, আর সঞ্জয়ের ওজন কি এর থেকে আরো 30 বেশি। তাহলে এটা ইস্টো, এর সঙ্গে 30 যোগ করলে 75। তাহলে 45:75 এটা হলো আমাদের কি, এইভাবে করলেও কিন্তু আমাদের শর্টে করা যাবে। এবার পরের অঙ্কে আসা যাক। যে 33,630 টাকা এবিসির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর ভাগের অনুপাত 3:7, বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। বি কত টাকা পাবে? দেখো, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে a:b এটা হলো 3:7, আর b:c এটা কত হচ্ছে 6:5। এই দুটো অনুপাত থেকে যদি আমরা a:b:c বের করতে পারি, অর্থাৎ তিনজনের যে অনুপাত সেটা বের করতে পারি একসাথে, তাহলে এই মানে ভাগটাই হলো আমার এই অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কার্যকরী হিসাবে কাজ করছে। অর্থাৎ এই দুটো যে অনুপাত দেওয়া আছে, এই অনুপাত দুটোকে আমাদের কি করতে হবে? একটা অনুপাতে পরিণত করতে হবে যেখানে a:b:c হিসাবে থাকবে। তাহলে দেখো, a:b এই ধরনের যে সমস্যাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? এগুলোর ক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতিতে হিসাব করব। দেখো, a:b ছিল, আর এখানে আমার আছে b:c। তাহলে আমি b এর তলায় b লিখলাম, এখানে b এর তলায় b এর ভ্যালু লিখবো, আর পরে c লিখবো। ভালো করে দেখো, তাহলে এটা হলো a এর ভ্যালু, এটা হলো b এর ভ্যালু, এটা c এর ভ্যালু। ঠিক আছে? এই রকম করার পরে যখন আমরা কি বের করছি, আমরা a:b:c যখন বের করতে চাইছি, তখন দেখো এই ঘরটা কি আছে? ফাঁকা আছে। তাহলে এই 7 এর পরের যে টার্মটা আছে, সেখানে ঘরটা আছে, সেই ঘরে 7 7 লিখবো। এখানে 6 আছে, 6 এর আগের ঘরটা খালি, তাই এই ঘরটার মধ্যে 6 লিখবো। লেখার পরে কি করবো? এগুলোকে জাস্ট গুণ করে দেবো। তাহলে হচ্ছে 318 ইস টু 42 ইস টু
35। তাহলে এই টোটাল এই অনুপাতে কি হচ্ছে আমার, এই টাকাটা ভাগ হচ্ছে কার কার মধ্যে, এবিসির মধ্যে। অর্থাৎ দেখো এর ভ্যালু বা এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে 18 ইউনিট, বি কত পাচ্ছে, বি পাচ্ছে 42 ইউনিট, আর সি কত পাচ্ছে, সি পাচ্ছে 35 ইউনিট। তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে আমাদের 95 ইউনিট। তাহলে আমাদের হিসাবে যেটা 95 ইউনিট হয়েছে সেটা বইয়ের হিসাবে কত টাকা, সেটা বইয়ের হিসাবে 33,630 টাকা। মানে 95 ইউনিট সমান সমান 33,630 টাকা। তাহলে এক ইউনিট সমান সমান কত হচ্ছে, 33,630 বাই 95। দেখো এটা কাটাকুটি করলে হবে 354, মানে এক ইউনিটের ভ্যালু হলো 354। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে বি কত টাকা পাবে। তাহলে বি কত পাচ্ছিল, বি পাচ্ছিল এখানে 42 ইউনিট। তাহলে 42 ইউনিট সমান সমান কত হবে, 42 ইউনিট সমান সমান হবে 354 গুণ 42। 354 গুণ 42 করলে হবে 14,868 টাকা। অর্থাৎ অপশান এ। দেখো তিনটে সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে যে ফার্স্টের নাম্বার ইজ টু সেকেন্ডের যে নাম্বার তাদের অনুপাত দেওয়া আছে 4:5, তার সেকেন্ড নাম্বার ইজ টু থার্ড নাম্বার এটা দেওয়া আছে 5:6। ঠিক আছে, তাহলে আমরা তার মানে কি, দেখো এখানে দেখো সেকেন্ড নাম্বারটা দুটোর মধ্যে কি আছে, সমান আছে, তাহলে আমার আলাদা করে করতে হবে না। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, তাহলে কত হচ্ছে 4:5:6, এটা অনুপাত পেলাম এ তিনটে সংখ্যার। এবার বলেছে দেখো কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তাহলে প্রথম সংখ্যাটা তাহলে কত, ধরে নিই প্রথম সংখ্যাটা হচ্ছে 4x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 5x, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 6x। ঠিক আছে, তাহলে বলেছে প্রথমটা আর তৃতীয়টার গুণফল 2400, তাহলে প্রথমটা কত 4x আর তৃতীয়টা কত 6x, তাহলে 4x আর 6x এর গুণফল হলো 2400। তাহলে দেখো 24x² সমান সমান 2400, x² সমান সমান 100, x সমান সমান কত হচ্ছে 10। যেহেতু আমার দেখো সাধারণত x² থেকে x যদি বের করি তাহলে x সমান সমান +-10 হওয়ার কথা ভ্যালুটা, কিন্তু আমার বলে দিয়েছে সংখ্যা তিনটে অবশ্যই কি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এই যে নেগেটিভের যে ভ্যালুটা আছে সেটা আমরা নেব না, মানে শুধু x এর মানটা কিসে নেব, প্লাসে নেব, x এর নেগেটিভের মানটা নেব না। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা তিনটে কি কি হচ্ছে 40, 50, 60, অর্থাৎ অপশন হবে বি। 2430 টাকাকে এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হবে 3:4:5। অর্থাৎ এক্স যে টাকা পাচ্ছে, অর্থাৎ এক্স যে টাকাটা পাচ্ছে সেই টাকা থেকে আমি 5 টাকা বাদ দিচ্ছি, তারপর ওয়াই যে টাকা পাচ্ছে সেটা থেকে আমি 10 টাকা বাদ দিচ্ছি, আর জেড যে টাকাটা পাচ্ছে তার থেকে আমি 15 টাকা বাদ দিচ্ছি। তাহলে এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতটা হলো কত 3:4:5। তাহলে দেখো আমরা যদি এই 5, 10 আর 15 যদি প্রথমেই বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 5 আর 10 5 আর 10 যোগ করলে হচ্ছে 15, 15 আর 15 30। তাহলে এই 2430 টাকা থেকে যদি আমরা 30 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের 2400 টাকা হচ্ছে। তাহলে এই 2400 টাকাই হলো এই অনুপাতে আমাদের ভাগ হচ্ছে, অর্থাৎ x এখান থেকে পাচ্ছে 3 ইউনিট, y পাচ্ছে 4 ইউনিট আর z পাচ্ছে 5 ইউনিট।
ঠিক আছে, তাহলে এই যে মোট টাকাটা, এই মোট টাকাটাই হলো আমার কার সঙ্গে সমান, 2400 সঙ্গে সমান। তাহলে হচ্ছে দেখো 12 ইউনিট সমান সমান 2400 টাকা, 1 ইউনিট সমান সমান 200 টাকা। তাহলে 1 ইউনিট যদি 200 টাকা হয়, তাহলে এক্স আমার চেয়েছে এক্স কত টাকা পাবে। এক্স পাচ্ছিল এখানে কত, 3 ইউনিট, মানে এক্স এর ভ্যালু কত, এক্স কত টাকা পাচ্ছে, এক্স পাচ্ছে 600 টাকা। কিন্তু দেখো শুরুতে আমরা কি করেছি, এক্স এর থেকে আমরা 5 টাকা কি করেছিলাম, বিয়োগ করে এই অনুপাতটা পেয়েছিলাম। অর্থাৎ এই অনুপাত থেকে যে ভ্যালুটা আমরা বের করেছি তার মধ্যে এই 5 টাকা কম আছে, তাহলে এর সঙ্গে আমাকে কি করতে হবে, প্লাস 5 টাকা যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমি পাচ্ছি এক্স এর ভ্যালু 605, মানে এক্স 605 টাকা পাচ্ছে। 5 নম্বর অঙ্ক বলেছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ এই অনুপাতে ভাগ করা হলো, এবং পি এবং কিউর মধ্যে যে অঙ্ক মানে টাকার প্রাপ্ত টাকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত, 180 টাকা। তবে কিউ কত টাকা পেল। ঠিক আছে, তাহলে আমার অনুপাতটা কি ছিল, পি ইস টু কিউ, এই অনুপাতটা ছিল 3 পূর্ণ 1/2 ইস টু 5 পূর্ণ 1/2, অর্থাৎ 7/2 ইস টু 11/2, মানে 7:11। তাহলে দেখো এই 7:11 এটা পি আর কিউর মধ্যে প্রাপ্ত টাকার অনুপাত। তাহলে দেখো, তাহলে ধরে নি পি পাচ্ছে 7 ইউনিট, তাহলে কিউ পাচ্ছে কত, 11 ইউনিট। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্সটা বা পার্থক্যটা, মানে পি থেকে কিউ কতটা বেশি পেয়েছে, মানে এটা মানে ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা হলো কত, 4 ইউনিট। তাহলে আমাদের হিসাবে যেটা 4 ইউনিট, সেটা বইয়ে বলে দিয়েছে যে 180 টাকার থেকে কম পেয়েছে, 180 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 4 ইউনিট, সেটা বইয়ের হিসাবে বা প্রশ্নের হিসাবে 180 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট, সেটা বইয়ের হিসাবে কত, বইয়ের হিসাবে সেটা হলো 45 টাকা। ঠিক আছে, তাহলে কিউ কত টাকা পেয়েছে, কিউ মোট এখানে কত পেয়েছিল, এখানে পেয়েছিল 11 ইউনিট, তাই তো। তাহলে দেখো 1 ইউনিট মানে 45 টাকা, তাহলে 11 ইউনিট মানে কত, 45 গুণ 11, তার মানে 495 টাকা। তাহলে 495 টাকা মানে অপশন বি। দেখো কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সবচেয়ে ছোটটা আমরা ধরবো। দেখো এখানে বলেছে বি সি এর থেকে 4 গুণ বেশি পায়, অর্থাৎ তাহলে আমি যদি সি, ধরো এ বি সি, তাহলে আমি সি এরটা যদি আমি 1 ইউনিট ধরি, তাহলে বি কত পায়, সি এর 4 গুণ, তাহলে বি এর টাকার পরিমাণ 4 হবে বা 4 ইউনিট হবে। আবার এ বি এর দ্বিগুণ পায়, তাহলে বি এর অ্যামাউন্ট যদি 4 ইউনিট হয়, তাহলে এ তার ডবল, অর্থাৎ এ কত পাবে, 8 ইউনিট। সেটাই আমার চেয়েছে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত, তাহলে এটাই, তাহলে কত হবে, 8:4:1। দেখো এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্র 4 গুণ টাকা পায় এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কার সাপেক্ষে বলেছে, পুরোটাই বলেছে দেখো, এখানেও ভ্রাতুষ্পুত্রের সাপেক্ষে পাচ্ছে, এখানেও কিন্তু ভ্রাতুষ্পুত্রের সাপেক্ষে পাচ্ছে। তাহলে আমরা এখানে যদি ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলে, আমরা এখানে যদি ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্রেরটা যদি আমরা 1 ধরে নিই, তাহলে পুত্র কত পাবে, পুত্র পাচ্ছে ভ্রাতুষ্পুত্রের 5 গুণ, আর কন্যা কত পাবে, কন্যা পাচ্ছে ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা। ঠিক আছে, এবার দেখো তাহলে কজন পুত্র আছে, 5 জন পুত্র আছে, তাহলে পুত্রদের ভাগ কত, 5 গুণ 5 ভাগ। কন্যা কতজন আছে, 4 জন কন্যা আছে, তাহলে কন্যাদের ভাগ কত, 4 গুণ 4 ভাগ। আর ভ্রাতুষ্পুত্র আছে দেখো 2 জন, তাহলে ভ্রাতুষ্পুত্রের ভাগ 2।
তাহলে পুত্রদের মোট ভাগ 25, ভ্রাতুষ্পুত্র 2 আর কন্যাদের হলো 16। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার কি টোটাল ভাগের পরিমাণ। পুত্ররা পাচ্ছে 25 ইউনিট, ভ্রাতুষ্পুত্র পাচ্ছে 2 ইউনিট আর কন্যারা পাচ্ছে 16 ইউনিট। তাহলে দেখো মোট কত, মোট হচ্ছে আমাদের 25, 16 আর তাহলে আমাদের মোট যে পরিমাণটা সেটা হলো 43 ইউনিট। তাহলে আমাদের হিসাবে যেটা 43 ইউনিট হলো, পেয়েছিল পুত্ররা পেয়েছিল 25 ইউনিট, কন্যা পেয়েছে 16 ইউনিট এবং ভ্রাতুষ্পুত্ররা পেয়েছে 2 ইউনিট, মোট হলো 43 ইউনিট। তাহলে আমাদের হিসাবে যেটা 43 ইউনিট সেটা বইয়ে বলে দিয়েছে কত টাকা, সেটা বলে দিয়েছে 8,600 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট সেটা বইয়ের হিসাবে কত টাকা, 200 টাকা। ঠিক আছে, এবার আমার চেয়েছে প্রতি কন্যা তাহলে কত টাকা পেল। তাহলে দেখো 4 জন কন্যা মোট পেয়েছিল 16 ইউনিট, তাহলে 4 জন কন্যা তাহলে তাহলে এক একজন কন্যা কত করে পেয়েছিল, এক একজন কন্যা 4 ইউনিট করে পেয়েছিল। তাহলে আবার মোট তাহলে এক একজন কন্যা কত করে পাচ্ছে, 4 গুণ 200 মানে 800 টাকা করে পাচ্ছে। তো কিছু টাকা, 8 নম্বর অঙ্কটা দেখা যাক। কিছু টাকা পি কিউ আর এর মধ্যে 6:19:7 এই অনুপাতে ভাগ করা হয়েছে। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে দেখো 6:19:7 এটা কার কার মধ্যেকার অনুপাত, পি কিউ আর এর মধ্যের অনুপাত। ঠিক আছে, এবার কি হয়েছে, এবার কিউ কি করলো, কিউ আর এর থেকে কি করেছে, আর এর থেকে কিছু টাকা নিয়েছে, সে টাকার পরিমাণ কত, এখানে 200 টাকা নিয়ে নিয়েছে, মানে আর এর থেকে 200 টাকা কমে গেছে আর কিউর সাথে সেটা কি হয়েছে, কিউর সাথে +200 হয়েছে। ঠিক আছে, এর ফলে নতুন অনুপাত কত হয়েছে, এর ফলে নতুন অনুপাত হয়েছে 3:10:3। দেখো এক্ষেত্রে দেখো আর এর টাকাটা পি এর টাকা তো কোনো পাল্টায়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পি এর টাকার পরিমাণ 6, এখানে দেখা যাচ্ছে 3। তাহলে আমাদের কি করতে হবে, নিচের যে অনুপাতটা আছে এই অনুপাতটায় পি এর মানটাকে সমান করার জন্য আমাকে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে গুণ করলে কত হবে, 6:20:6। ঠিক আছে, তাহলে দেখো পি এর মানটা তাহলে ঠিক আছে, সমান রয়েছে, পি মানে দু জায়গায় সমান। তাহলে কিউর মান দেখো এখানে ছিল 19, এখানে হলো 20। তাহলে কি, আর এখানে আর এর মান দেখো 7 ছিল, এখানে 6, তাহলে আর এর মান এখানে কতটা কমেছে, -1 ইউনিট। ঠিক আছে, সেই 1 ইউনিট কোথায় বেড়ে গেছে, সেই 1 ইউনিট বেড়েছে দেখো কিউর মধ্যে, +1 ইউনিট হয়েছে। তাহলে এই যে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট বলছি সেটা বইয়ের হিসাবে কত টাকা, 200 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট সেটা বইয়ের হিসাবে কত টাকা, 200 টাকা। তাহলে আমাদের চেয়েছে হলো মোট অর্থের পরিমাণ, তাহলে মোট অর্থের পরিমাণ কত, দেখো 20 আর 6 26 আর 6 32। তাহলে 32 ইউনিট মানে কত, 32 ইউনিট মানে হলো 32 গুণ 200 মানে 6,400 টাকা, মানে অপশন এ। দেখো এ 9 নম্বর, এ আর বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, মানে শুরুতে তাদের কত টাকা ছিল। তাহলে দেখো A:B বলেছে কত, 2:1। তাহলে আমি ধরে নিই এর টাকার পরিমাণ হলো 2x আর বি এর টাকার পরিমাণ হলো x। তাহলে কি হচ্ছে, x 2x এর থেকে 2 টাকা কমে যাচ্ছে আর x এর সঙ্গে কি হচ্ছে, 2 টাকা যোগ হচ্ছে। ঠিক আছে, দেখো এই জায়গাটা না দুভাবে করা যায়। একভাবে কি, যেহেতু অনুপাতটা হয়ে যাচ্ছে 1:1, অর্থাৎ এই অনুপাতটা সমান সমান করে দিলেও আমাদের হবে, কারণ দুজনের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, মানে 1:1 হচ্ছে। অর্থাৎ আমি এটাকে ডাইরেক্ট সমান করে দিলেও আমাদের হবে, অর্থাৎ 2x মাইনাস এক্স সমান সমান 4, x সমান সমান 4। দেখো এইভাবেও আমরা করতে পারি। দেখো তাহলে এখানে এর মান কত,
এর মান হলো 8, বি এর মান হলো 4, মানে এ এর কাছে 8 টাকা ছিল, বি এর কাছে 4 টাকা ছিল। এইভাবে আমরা করতে পারি। অথবা দেখো এই যে 2x মাইনাস 2, এটা এর পরিমাণ টাকা দেওয়ার পর, আর বি এর কি ছিল, বি এর এক্স ছিল, সেটা বেড়ে হলো এক্স প্লাস 2। এই যে নতুন অনুপাত হলো সেটা 1:1। আমরা এইটাকেও সলভ করে কি কি করতে পারি, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস প্লাস 2, তাহলে এক্স সমান সমান কি হচ্ছে, 4 হচ্ছে। একই ব্যাপার, আমরা যেহেতু এখানে 1:1 হয়েছে, আমরা এইভাবে সমান করেও করতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা এই অনুপাত দিয়েও কাজে লাগিয়ে করতে পারি। দেখো 10 নম্বর অঙ্ক বলেছে তিনটে সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। তাহলে আমরা ধরে নিই তিনটে সংখ্যা কি কি, একটাকে ধরলাম 5x, একটাকে ধরলাম 7x, একটাকে ধরলাম 9x। এবার বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যা কত 5x, আর তৃতীয় সংখ্যা কত 9x, তাহলে দুটো মিলে হচ্ছে আমাদের 14x। এদের যে যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, এই যোগফলটা কার সমান, দ্বিতীয় যে সংখ্যা আছে তার থেকেও 49 বেশি, অর্থাৎ এটা। এবার দেখো দুদিকেই 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে 2x সমান সমান x সমান প্লাস 7, দেখো x সমান সমান 7 হচ্ছে। তাহলে x এর ভ্যালু যদি 7 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত 35, দ্বিতীয় সংখ্যাটা কত 49, তৃতীয় সংখ্যাটা। এবার আমরা তিনটে যোগ করে দিতে পারি, অথবা আমরা এই তিনটে যে সংখ্যা ছিল এই তিনটে সংখ্যার ভ্যালু, মানে তিনটেকে যোগ করে দিই এখানেই, তাহলে হচ্ছে 21x, ঠিক আছে 21x, আর x এর ভ্যালু 7, তাহলে 21 গুণ 7 147, মানে অপশন এ। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। এবার এটা আছে কনিম্ব্র, কিন্তু ব্যাপারটা হলো কনিম্ব্র বলে কিছু হয় না, এটা কনিষ্ঠ হতে পারে, আমরা কনিষ্ঠ ধরে অঙ্কটা করছি, মানে কনিষ্ঠ মানে সবচেয়ে ছোট যে। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত, ঠিক আছে, তিনজন রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট লোকটার বয়সের আহ, মানে বয়স কত সেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে দেখো 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাহলে আমি ধরে নিই 8 বছর আগে তাদের বয়সের বয়সের অনুপাত থেকে আমরা, তাদের বয়স ছিল 8 ইউনিট, 7 ইউনিট আর 6 ইউনিট। তাহলে 8 বছর আগে তাদের বয়স ছিল এটা, তাহলে তাদের বর্তমান বয়স কত, 8 ইউনিট যোগ 8, 7 ইউনিট যোগ 8, কারণ সবারই তো 8 বছর করে বেড়েছে, 6 ইউনিট যোগ 8, তাহলে তাদের এখন মোট বয়স কত, তাদের মোট বয়স 21 ইউনিট যোগ 24। তাহলে এটা তাদের, আমাদের হিসাবে বর্তমান বয়স তাদের এটা, কিন্তু মানে প্রশ্নে বলে দিয়েছে তাদের বর্তমান বয়স 171 বছর, তাহলে এটা মানেই হলো 21 ইউনিট প্লাস 24, এটা মানেই হলো 171 বছর। 21 ইউনিট, হ্যাঁ, और 21 ইউনিট মানে 171 - 24, 21 ইউনিট সমান সমান 147, 1 ইউনিট সমান সমান 7। এবার বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স, তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত হবে, দেখো এই যে 6 ইউনিট আমরা ধরেছিলাম এটা 8 বছর আগের বয়স, তাহলে 1 ইউনিট মানে 7 হলে 6 ইউনিট মানে কত, 42 বছর। কিন্তু এটা ছিল ক বছর আগের, 8 বছর আগের বয়স, তাহলে 8 বছর আগে ছিল 42 বছর, বর্তমান বয়স কত, 42 যোগ 8 মানে 50 বছর, মানে অপশন সি।
দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বা এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়, মানে এ 1 টাকা পেলে বি পাবে 25 পয়সা, সি পাবে 20 পয়সা। এবার বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? মানে দেখো এরকম ব্যাপারটা, এ বি সি, এ যদি 1 টাকা পায় মানে হলো এ যদি 100 পয়সা পায়, বি কত পাবে? বি পাবে 25 পয়সা, সি পাবে 20 পয়সা। দেখো এগুলো যেহেতু পয়সায় আছে তাই আমি এর পরিমাণটা আমি কিসে নিয়ে গেছি? পয়সায় নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এ যদি 20 ইউনিট পায় বা 20 পায়, তাহলে বি পাচ্ছে 5 ইউনিট, সি পাচ্ছে 4 ইউনিট। এবার প্রশ্নে বলে দিয়েছে বি এর অর্থের পরিমাণ 50 টাকা, তাহলে এই 5 ইউনিট যেটা বি পেয়েছে সেটা মানেই হলো 50 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 10 টাকা। এবার আমাদের চেয়েছে মোট অর্থের পরিমাণ, তাহলে মোট অর্থ কত দেখো, 20 আর 5 25, 25 আর 4 কত? 29, 29 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে 10 টাকা, তাহলে 29 ইউনিট মানে কত? 29 × 10 মানে হলো 290 টাকা, অর্থাৎ অপশন ডি। দেখো 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। এবার 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হলে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? দেখো দুধ আর জলের কি অনুপাত আছে? দুধ ইজ টু জল, এটা আছে 5:3। ঠিক আছে, এবার হলো এই মিশ্রণ থেকে 4 লিটার তুলে নিয়েছি, তাহলে 4 লিটার, তাহলে এই 4 লিটারের মধ্যে কি আছে, কি হয়েছে? কিছু পরিমাণ দুধও বেরিয়ে গেছে, কিছু পরিমাণ জলও বেরিয়ে গেছে। ঠিক আছে, কারণ এটা কি ছিল? 4 লিটারটা মিশ্রণ ছিল, এই অনুপাতে মিশ্রণ ছিল। তাহলে দেখো এই 5:3 অনুপাতে মোট যে 20 লিটার ছিল, তাহলে কোনটা কত দেখে নি। তাহলে 20 লিটার মোট ছিল। তাহলে দেখো 20 লিটারের মধ্যে দুধ ছিল এই পরিমাণ, তাহলে দেখো 25-এর 2 এই পরিমাণ কি ছিল? দুধ ছিল। আর জল কত ছিল? জল ছিল এই পরিমাণ জল ছিল। এটা ছিল আমার কি, মূল যে উম, মানে মিশ্রণ ছিল, সেই মিশ্রণের যে 20 লিটার ছিল তার মধ্যে 25/2 লিটার বা 12.5 লিটার ছিল আমার দুধ, আর হলো 7.5 লিটার বা 15/2 লিটার ছিল কি আমার জল। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি করেছি, কি 4 লিটার তুলে নিয়েছি, তাহলে এই 4 লিটারের মধ্যে কতটা দুধ গেছে আর কতটা জল গেছে আমার সেটাও বের করতে হবে। তাহলে 4 লিটারের মধ্যে আমার দুধ গেছে, এতটা দুধ গেছে, এত লিটার, মানে হলো এই 5/2 লিটার কি গেছে আমার দুধ চলে গেছে 4 লিটারের মধ্যে থেকে। আর তাহলে এই 3/2 লিটার বা 1.5 লিটার গেছে কি আমার, এটা গেছে এতটা জল, এতটা দুধ গেছে। ঠিক আছে, দেখো তাহলে মোট ছিল আমার এত, তার মধ্যে থেকে এটা এই দুধটা চলে গেছে আর এই জলটা চলে গেছে, তাহলে এখন দুধ আর জলের পরিমাণ কত? দেখো 25/2 থেকে যদি 5/2 বের করি তাহলে 20/2 লিটার। এইটা হলো এখন মানে 4 লিটার তুলে নেওয়ার পর, 4 লিটার তুলে নেওয়ার পর এখন রয়েছে কত এটা, 25/2 মাইনাস 5/2 লিটার, মানে 20/2 লিটার, মানে 10 লিটার। এটা কি আছে? এটা এখন দুধ আছে। আর জল কতটা আছে? জল হবে কত? 15/2 মাইনাস 3/2, অর্থাৎ 12/2, মানে 6 লিটার। দেখো এই যে 10 লিটার হলো এখন দুধ আছে, আর 6 লিটার এখন কি আছে? জল আছে। ঠিক আছে, এটা তুলে নেওয়ার পর এবার কি বলেছে, তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশিয়েছি, তাহলে দুধের পরিমাণটা কি হয়েছে এখন? বেড়ে গেছে। তাহলে 10 লিটার এখন আর দুধ নেই, এখন কি হয়েছে, 10 লিটারের সঙ্গে 4 লিটার আরো দুধ মিশিয়েছে,
অর্থাৎ এখন দুধের পরিমাণ 10+4 মানে হলো 14 লিটার। ঠিক আছে, এখন জলের পরিমাণ কত? 6 লিটার। তাহলে 14 লিটার ইস টু 6 লিটার। এখন এর অনুপাতটা চেয়েছে, তাহলে 7:3। 7:3 মানে এই যে এই অপশন এ। দেখো এখন আমরা এইভাবে করলাম, কিন্তু যখন আমরা অ্যালিগেশন বা মিশ্রণ পড়বো তখন কিন্তু আমরা এইটাই কিন্তু সেই ওই চ্যাপ্টার অনুসারে সেই শর্টকাট নিয়মে করব। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? তাহলে আমরা দেখব ওখানে বয় আর হলো গার্ল, এই যে অনুপাতটা এটা ছিল কত? 13:11। তাহলে দেখো, তাহলে বয় হলো 13 ইউনিট, গার্ল হলো 11 ইউনিট, তাহলে মোট হলো 24 ইউনিট। তাহলে এই 24 ইউনিট এটা মানেই হলো যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 504। 504, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 504/24। তাহলে 1 ইউনিট সমান সমান 21 হচ্ছে। তাহলে বয় কত হচ্ছে? বয় হচ্ছে তোমার 273 জন বয়। আর গার্ল কত হচ্ছে? গার্ল হচ্ছে 231 জন। ঠিক আছে, এবার বলেছে দেখো 12 জন কি হয়েছে? নতুন ছাত্রী ভর্তি হয়েছে। তাহলে 231 জন যে ছাত্রী ছিল তার সঙ্গে আরো 12 জন যোগ হয়েছে। তাহলে এখন বর্তমানে হয়েছে 243 জন। কি এটা? ছাত্রী সংখ্যা, এতজন ছাত্রী। কিন্তু ছাত্র সংখ্যা কিন্তু পাল্টায়নি, ছাত্র কতজন আছে? 273 জন ছাত্রই আছে। ঠিক আছে, এতজন ছাত্রই আছে। তাহলে নতুন অনুপাত কত হবে? 273:243। তাহলে 91:81। অপশন বি। দেখো 15 নম্বর অঙ্কটায় বলেছে কি পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা করে পেলে মহিলার সংখ্যা কত? তাহলে দেখো এই 160 জন পুরুষ 4 টাকা করে পেয়েছে, আর কতজন কিছু সংখ্যক মহিলা, তাহলে এখানে বলে দেওয়া নেই, ধরে নিই এক সংখ্যক মহিলা তারা 3 টাকা করে পেলো। তাহলে 3 টাকা করে পাওয়ার পরে যে টাকাটা হলো তার মানে হলো 160 জন পুরুষ 4 টাকা করে পেলে কিছু পরিমাণ টাকা হলো সেই টাকাটা, এবং এক্স জন মহিলা 3 টাকা করে পেলে যে টাকাটা হলো সেই টাকার অনুপাতটা হলো এটা দেওয়া আছে 16:21। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা পেয়ে যাবো। 1 = হচ্ছে 280। তাহলে মহিলার সংখ্যা হলো 280 জন, অর্থাৎ অপশন বি। দেখো 16 নম্বরটা দেখো, এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? ঠিক আছে, অর্থাৎ দেখো বর্তমানে এ ও ইস টু বি কত? এটা হলো 4:5। ঠিক আছে, তাহলে এ এর বয়স ধরে নিই 4 ইউনিট, আর বি এর বয়স কত? 5 ইউনিট। এবার বলেছে 18 বছর আগে, তাহলে 18 বছর আগে কি হবে? 4 ইউনিট মাইনাস 18, আর এটা হবে 5 ইউনিট মাইনাস 18। এই যে 18 বছর আগের যে বয়সের অনুপাত, সেই অনুপাতটা বলেছে কার সঙ্গে সমান? 11:16 সঙ্গে সমান। ঠিক আছে, এবার হিসাব করতে হবে। 4 ইউনিট মাইনাস 18/5 ইউনিট মাইনাস 18 সমান সমান 11/16। আমরা এটা হিসাব করতে, আমরা এটা কোণাকুণি গুণ করে 1 ইউনিটের ভ্যালু বের করে
আমরা এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে, বর্তমান বয়সের সমষ্টি কত সেটা আমরা বের করতে পারি। কিন্তু আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব। দেখো, এইচ টু বির বয়স কত দেওয়া আছে? 4:5। আর এইচ টু বির আগের যে বয়সের অনুপাত ছিল সেটা কত? সেটা কত ছিল? সেটা ছিল 11:16। মনে রাখবে, সাধারণত এই যে বয়সের গ্যাপটা যেটা আগে ছিল, আগে কত ছিল বয়সের গ্যাপটা দেখো, 5 ইউনিট। এখানে কিন্তু বয়সের গ্যাপটা কত? 1 ইউনিট। তাহলে দেখো, এই বয়সের গ্যাপটা কিন্তু জেনারেলি চেঞ্জ হয় না। তার জন্য আমাকে কি করতে হবে? এই বর্তমানের যে বয়সটা সেটাকে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। তাহলে কত হচ্ছে বর্তমানের বয়সটা? দেখো, 4×5 = 20, 5×5 = 25। দেখো, এদের মধ্যে বর্তমান বয়সের গ্যাপও 5 বছর। তাহলে আমার এইটা যদি আমরা চেঞ্জ না করে নিই তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে আগের যে বয়সটা, এটা ছিল আগের বয়স। আগের বয়সের যে গ্যাপটা, সেই বয়সের গ্যাপটা আর বর্তমানের বয়সের গ্যাপটা কিন্তু আমাকে সমান করে নিতে হবে। কি করে? গুণ করে সমান করে নিতে হবে। তাহলে এখানে দেখো 1 ছিল গ্যাপ, সেটাকে আমি 5 দিয়ে গুণ করে গ্যাপটা কত হয়ে গেছে? 20 আর 25 মানে 5 হয়ে গেছে। এবার দেখো, এই দিকে দেখো 20 থেকে 11, এখানে কত? 9 গ্যাপ। এদিকেও দেখো 16 আর 25-এর মধ্যে 9 গ্যাপ। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কেন হয়েছে? এই 16 আর এখানেও দেখো বয়সের গ্যাপ সেম, দুজনের বয়সের পার্থক্য। তাহলে এই যে 16 আর 25-এর মধ্যে যে বয়সের 9 ইউনিট যে গ্যাপ হয়েছে, এই গ্যাপটা হয়েছে 18 বছরের আগে পরের জন্য। তার মানে আমাদের হিসাবে যেটা 9 ইউনিট হচ্ছে সেটা বইয়ের হিসাবে কত? 18 বছর। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবে তাহলে মোট তোমার মোট কত? তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 2 বছর। এবার 1 ইউনিট মানে 2 বছর হলে দেখো, এখানে দেখো 20 আর 25, তাহলে মোট বয়স কত এখানে? 45 ইউনিট। তাহলে 45 ইউনিট মানে কত? 90 বছর। অপশন এ। আর এটাকেও তোমরা একটু সলভ করে দেখবে যে এটা 90 বছর আসছে কিনা। দেখো, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:12। ঠিক আছে, তিনটে সংখ্যা দেওয়া আছে, অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের ধরে নিলে একটু সুবিধা হয়। দেখো, প্রথমটা 5 ইউনিট, দ্বিতীয়টা 7 ইউনিট, আর তৃতীয়টা 12 ইউনিট। এবার বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম আর তৃতীয় যোগ করি। তাহলে 5 আর 12 কত? 17 ইউনিট। দ্বিতীয় সংখ্যা অপেক্ষা মানে 7 ইউনিট প্লাস 50, 50 বেশি। দেখো, 10 ইউনিট মানে 50। তাহলে 1 ইউনিট মানে কত? 5। 1 ইউনিট যদি 5 হয় তাহলে তিনটে সংখ্যার যোগফল চেয়েছে। তিনটে সংখ্যার যোগফল দেখো 24 ইউনিট। তাহলে 1 ইউনিট 5 হলে 24 ইউনিট মানে 24 × 5 মানে 120। তাহলে তিনটে সংখ্যার যোগফল কত? 120। অপশন ডি। আচ্ছা, 18 নম্বর দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তাই করব। প্রথম সংখ্যাটাকে 5x ধরলাম, পরের সংখ্যাটাকে 4x ধরলাম। এবার বলেছে এদের বর্গের সমষ্টি, বর্গ মানে কত? এই যে স্কয়ার, এটারও স্কয়ার। বর্গের সমষ্টি সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 5x × 4x, তার থেকে 84 বেশি। 84 যোগ করে দিলাম তার সঙ্গে। তাহলে এটা হচ্ছে 25x², এটা হচ্ছে 16x² 20x² প্লাস 84। 41, এই দুটোকে যোগ করলে হচ্ছে 41x², তার থেকে 20x² বাদ দিয়ে দিই, সমান সমান 84। তাহলে 21x² সমান সমান 84, x² সমান সমান 4। তাহলে x সমান সমান 2। কেন -2 নিচ্ছি না? কারণ সংখ্যাটা কি বলে দিয়েছে? ধনাত্মক বলে দিয়েছে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে একটা সংখ্যা কত হবে? 5x মানে 5 × 2 10। আরেকটা সংখ্যা কত হবে? আরেকটা সংখ্যা হবে 4x মানে 4 × 2 মানে 8।
তাহলে সংখ্যা দুটো সমষ্টি কত হবে? 10 যোগ 8 18, অপশন বি। দেখো 19 নম্বর অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল দুটো সমান হয়। মানে একটা সংখ্যাকে ধরছি 6x আর একটা সংখ্যাকে 7x, ঠিক আছে। এবার প্রথমটির বর্গের সঙ্গে, তাহলে প্রথমটিকে বর্গ করলাম, তার সঙ্গে 10 যোগ করেছি, এবং দ্বিতীয়টির বর্গ করলাম, তার থেকে কি করেছি 42 বিয়োগ করেছি, তাহলে এই দুটো ভ্যালু সমান। 36x² প্লাস 10 সমান সমান 49x² মাইনাস 42। দেখো 36x² কে ওপাশে নিয়ে আসি আর 42টা এপাশে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে 52 হচ্ছে এপাশে, সমান সমান ওপাশে কত হচ্ছে 13x² হচ্ছে। আবার ঘুরিয়ে লিখি, x² মানে কত 52/13, মানে x² মানে হলো 4, তাহলে x সমান সমান হচ্ছে 2। x যদি 2 হয় তাহলে সংখ্যা দুটি কি কি, একটা 6x ছিল, একটা 7x ছিল, তার মানে 12 আর হলো 14, তাহলে অপশন সি। দেখো 20 নম্বরে কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র 200 জন বাড়ে তাহলে অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্র ছাত্রী, ছাত্র আর হলো ছাত্রী, ঠিক আছে। কি বলেছে, ছাত্রছাত্রীর অনুপাত হলো 4:6, এটা ছিল। এবার যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত কত হয় 5:6, ঠিক আছে। দেখো একদিক থেকে ঠিক আছে যে ছাত্রীর সংখ্যা কিন্তু বাড়েনি, তাহলে এখানেও দেখো ছাত্রী 6 ইউনিট আছে, এখানেও ছাত্রী 6, তাহলে ছাত্রীর পরিমাণ সমান আছে, আমার অসুবিধা নেই। তাহলে বেড়েছে কত, শুধু ছাত্র বেড়েছে, তাহলে ছাত্র আমাদের হিসাবে এখানে বেরিয়েছে কত 1 ইউনিট বেড়েছে, তাহলে আমাদের হিসাবে যদি 1 ইউনিট বাড়ে, যেটা বইয়ের সংখ্যা হিসাবে বলেছে কত 200 জন, তাহলে আমাদের হিসাবে 1 ইউনিট মানে প্রশ্ন অনুযায়ী 200 জন। এবার বলেছে ছাত্রী সংখ্যা কত, তাহলে ছাত্রী সংখ্যা কত 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে কত, 6 ইউনিট মানে 1200 জন, মানে অপশন এ। 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11, আরো 3 জন ছাত্র ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? তাহলে দেখো আমার 13:11 এটা ছিল ছাত্র ও ছাত্রীর অনুপাত, ঠিক আছে। তাহলে আমার মোট কত হচ্ছে, মোট হচ্ছে 24 ইউনিট, 24 ইউনিট মানে 504, তাহলে 1 ইউনিট মানে কত 21, তাহলে আমার ছাত্র সংখ্যা কত হচ্ছে, ছাত্র সংখ্যা হয়েছিল 273 জন, এর আগেও একটা সেম অঙ্ক ছিল, সেক্ষেত্রে সেই নিউমেরিক্যাল ভ্যালুটা সেম ছিল, সেখানে আমাদের ছাত্র বেরিয়েছিল 273 জন, আর ছাত্রী বেরিয়েছিল কত, ছাত্র বেরিয়েছিল 231 জন, এটা হলো ছাত্র আর এটা হলো ছাত্রী, ঠিক আছে। তাহলে 273 জন ছাত্র, 231 জন ছাত্রী। এবার বলেছে যে 3 জন ছাত্রী বেশি ভর্তি হয়েছে, তাহলে এই ছাত্রীর সঙ্গে কি করতে হবে, আরো প্লাস 3 জন করতে হবে, মানে এখন ছাত্রীর সংখ্যা কত 234 জন, তাহলে নতুন অনুপাত কত হবে 273:234, ঠিক আছে। তাহলে এবার দেখো, দেখো এটা কাটাকুটির ক্ষেত্রে আমি বলবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কাটাকুটিটা একটু কঠিন হয়, যখন সহজ সংখ্যা দিয়ে যাচ্ছে না তখন আমরা অ্যান্সার টেস্ট করে দেখলে সুবিধা হয়। দেখো এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 3×6 = 18, 18 6×9 = 54, 39, তাহলে দেখো 39 দিয়ে, আর এটাকে 7 দিয়ে ভাগ যাচ্ছে কি 7, 3×7 = 21, 63, হ্যাঁ। তাহলে দেখো এই সংখ্যা দুটোকে আমরা 39 দিয়ে যদি কেটে দিই, 39 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 7 আর এটা হবে 6, তাহলে আমার মানে অ্যান্সারটা হবে 7:6, এটা অপশন এ হবে, অপশন এ। দেখো 22 নম্বরের অঙ্কটা দেখো, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত আছে 2:3, যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে?
দেখো, ছাত্র আছে আর ছাত্রী আছে। ছাত্র আছে কত, 2:3 এই অনুপাতে আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যেহেতু মানে পার্সেন্ট আছে, এগুলো সবসময় 100 গুণিতকে ধরলে আমাদের পার্সেন্টেজটা হিসাব করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই ছাত্রর সংখ্যা হলো 200 জন আর ছাত্রীর সংখ্যা ধরে নিই 300 জন। তাহলে দেখো 20% বেড়েছে আর এটা 10% বেড়েছে, তাহলে 20% বাড়া মানে কত? 20% বাড়া মানে আলটিমেটলি 120 বাই 100, এটা। আর 10% বাড়া মানে কত? দেখো 100% ছিল প্লাস আরো 10%, তাহলে 110%। তাহলে 100 পার্সেন্টেজ তুলে দিলাম, মানে 100। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত কত হবে? এটা হবে নতুন অনুপাত। তাহলে দেখো 0 0 বাদ চলে গেল, 24 আর 3 দিয়ে গেলে 8:11। তাহলে অপশন হবে ডি। দেখো 23-এরটা এদের আয়ের অনুপাত 5:8। এ কোম্পানির আয় 25 লাখ টাকা যদি বেশি হতো তাহলে নতুন অনুপাত হতো, সেটা হতো 5:4। অর্থাৎ দেখো এ আর বি এই যে দুটো কোম্পানি আছে, তাহলে এর আয় হলো 5:8 এই অনুপাতে আছে। এবার দেখো বলেছে যদি এর আয় যদি +25 লাখ টাকা হতো, এটা যদি হতো, তাহলে নতুন অনুপাতটা হতো 5:4। এখানটা একটু ভাবনার বিষয় হচ্ছে, দেখো বি বলে যে কোম্পানিটা, বি কোম্পানির ইনকাম কিন্তু কখনোই কি হয়নি, বাড়েও নি কমেও নি, মানে বি এর ইনকামটা কিন্তু সেম ছিল। অর্থাৎ বি এর আগের ইনকাম আর পরের ইনকাম সেম হওয়া উচিত ছিল, তাহলে এখানে সেম হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, ইনকামটাকে সেম করতে হবে। তাহলে এটা হবে 10:8। এই যে পরের অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 10:8 হলো। তাহলে দেখো এখানেও বি এর ইনকাম 8, এখানেও বি এর ইনকাম 8, তাহলে বি এর ইনকামটা সমান। কিন্তু এর ইনকাম দেখো ওখানে ছিল 5, এখানে হয়েছে 10। তাহলে এর ইনকাম কত বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। ঠিক আছে, তাহলে 5 ইউনিট মানে হলো কত? 25 লাখ। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 5 লাখ। তাহলে 1 ইউনিট যদি 5 লাখ হয়, তাহলে বি এর আয় কত? বি এর আয় দেখো 8 লাখ, সরি 8 ইউনিট, মানে হলো 8 ইউনিট বি এর আয়, মানে 8 গুণ 5, তার মানে 40 লাখ। অপশন সি। দেখো একটি বাক্সে 1 টাকা, 25 পয়সা মিলিয়ে 30টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রা কটা আছে? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে না দুটো জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কখনো আমাদের থাকবে সংখ্যার পরিমাণ, এই দেখো এখানে কি আছে, মোট কটি, মানে সংখ্যা দেওয়া আছে, মোট কটা মুদ্রা আছে, এই ধরনের থাকবে। আবার কখনো থাকবে দেখবো যে ভ্যালু, মানে মোট আমাদের এত টাকা আছে। ঠিক আছে, আমাদের এই জিনিসটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে করতে হবে। দেখো 1 টাকা আছে আর 25 পয়সা আছে, এই দুটো কয়েন মিলিয়ে মোট 30টা মুদ্রা আছে। আর তাদের মূল্যের অনুপাত কত? 2:1। তাহলে দেখো দেওয়া আছে হলো আমাদের মূল্য বা ভ্যালুর অনুপাত, ভ্যালুর অনুপাত। তাহলে দেখো যদি দুটো, মানে এখানে এটাকে যদি আমি টাকা হিসাবে ধরি, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, 2 টাকা আছে, এখানে কত আছে, 1 টাকা আছে। তাহলে 2 টাকা হওয়ার জন্য আমার 1 টাকার কয়েন কটা লাগবে? তাহলে আমি ধরে নিই এটা আছে আমার 2 টাকা। ঠিক আছে, আর এটা কত আছে, এটা আছে 1 টাকা। এটা হলো কত? এটা হলো 1 টাকার কয়েন, আর এটা হলো 25 পয়সা কয়েন। তাহলে দেখো ধরে নিলাম যে এটা যেহেতু ভ্যালু মূল্যের অনুপাতে আছে, তাহলে ধরে নিলাম যে 1 টাকার কয়েন আছে 2 টাকা আর 25 পয়সার কয়েন আছে 1 টাকা। তাহলে দেখো দুটো, মানে 2 টাকা থাকা মানে কটা 1 টাকার কয়েন? তাহলে দুটো কয়েন আছে না, মানে টাকা থেকে আমি সংখ্যায় যাচ্ছি। দেখো 1 টাকার কয়েন মানে মোট আছে 2 টাকা, তাহলে 1 টাকার কয়েন যদি 2 টাকা হয় তাহলে কটা হবে? দুটো হবে। আর 50 পয়সা, সরি 25 পয়সা দেখো আছে,
1 টাকা, মানে 25 পয়সাগুলো সব যোগ করলে 1 টাকার গুণিতকে পাবো আমরা। তাহলে 1 টাকা পরিমাণ আছে কি 25 পয়সা। তাহলে আমরা জানি যে 1 টাকায় 1 টাকায় কটা 25 পয়সা হয়? 4টে 25 পয়সা মিললে আমাদের কি হয়, যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা 1 টাকার সঙ্গে সমান হয়। তাহলে আমাদের মানে 25 পয়সার কয়েনের সংখ্যা কত হবে? 4টে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কি দেওয়া ছিল, মুদ্রার সংখ্যার পরিমাণ। তাহলে আমার আমি কি করেছি, টাকা থেকে মানে 1 টাকার কয়েনের থেকে সংখ্যায় চলে গেছে, 1 টাকার কয়েন দুটো আর 25 পয়সার কয়েন 4টে। তাহলে আমাদের 2:4 এই অনুপাতে কি আছে, আমার সংখ্যাটা আছে, বা কয়েনের সংখ্যা, কয়েন সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো কত আছে, মানে মোট কয়েন সংখ্যা কত আছে, 6 ইউনিট। সেটা মানে কত, 30টা। তাহলে 1 ইউনিট মানে কত, 5টা। তাহলে 2 টাকার কয়েন, এই 1 টাকার কয়েন আছে আমাদের কটা? আচ্ছা, তাহলে দেখো 1 টাকার কয়েন আছে আমাদের কত, 2 গুণ 5 মানে 10টা। আর 25 পয়সার কয়েন আছে কত, 4 গুণ 5 মানে 20টা। তাহলে 1 টাকার কয়েন আছে কটা, 10টা। অপশন ঠিক। তবে এই জায়গাটাই কিন্তু একটু লক্ষ্য করার মতো বিষয়, যে আমাদের মানে কোনো কোনো অঙ্কে দেখবো আমাদের কি আছে, কোনো কোনো অঙ্কে আমাদের ভ্যালু দেওয়া থাকবে, আর কোনো কোনো অঙ্কে আমরা কি দেখবো, কোনো কোনো অঙ্কে দেখবো তাদের সংখ্যা দেওয়া থাকবে। দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে। 25 নম্বর অঙ্কে বলেছে যে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে এত। তাহলে 50 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। কাদের কাদের? 1 টাকার কয়েন, আচ্ছা, 50 পয়সা কয়েন, আর হলো 25 পয়সা। তিনটে কয়েন আছে। এইটা সবটা মিলিয়ে কত আছে? সবটা মিলিয়ে আছে আমার 180 টাকা। ঠিক আছে, দেখো সংখ্যার অনুপাত আছে 2:3:4। তাহলে দেখো এক, যদি সংখ্যা যদি ধরে নিই, 1 টাকা আছে দুটো, 50 পয়সা আছে তিনটে, 25 পয়সা আছে চারটে, তাহলে 1 টাকা যদি দুটো থাকে তাহলে আমার কত টাকা হচ্ছে, 1 গুণ 2 মানে 2 টাকা। 50 পয়সা যদি আমাদের তিনটে থাকে, তাহলে তিন দিয়ে গুণ করি, তাহলে আমাদের 50 পয়সা কত হচ্ছে, 150 পয়সা, বা 1.50 টাকা। 25 পয়সা কটা আছে, 25 পয়সা আছে চারটে। তাহলে 25 পয়সাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে 100 পয়সা, বা 1 টাকা। তাহলে মোট ভ্যালু কত হচ্ছে, এখানে 2 টাকা, এখানে 1.5 টাকা, এখানে 1 টাকা। তাহলে মোট হচ্ছে দেখো 2 আর 1 এ 3, 4, 4.5 টাকা হচ্ছে, 4.50 টাকা বা 4.50। এই 4.50 টাকা বা 4.50 ইউনিট যে ভ্যালুটা পেলাম, এটা মোট যে টাকা, এই টাকাটাই হলো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 180 টাকার সঙ্গে সমান। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হলো 180/4.50। এই দশমিক তুলে এখানে কি করলাম, 100 আনলাম। তাহলে 1 ইউনিট মানে কত, 40। এবার চেয়েছে 50 পয়সার কয়েন। ঠিক আছে, 50 পয়সার কয়েন কটা আছে, 50 পয়সা কয়েন কটা আছে, দেখো এখানে 3 ইউনিট আছে। তাহলে মোট কত হবে, তাহলে 120টা কি আছে, 50 পয়সা আছে। 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত আছে 3:4:10 এই অনুপাতে। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম আছে। তাহলে ধরে নিলাম যে আমার 1 টাকা আছে তিনটে, 50 পয়সা আছে চারটে, আর 10 পয়সা আছে 10টা। তাহলে আমার মোট টাকার পরিমাণটা কত হচ্ছে দেখে নিই। তাহলে তিনটে আছে 1 টাকা, ঠিক আছে, প্লাস 50 পয়সা আছে চারটে, তাহলে 4 গুণ 50 পয়সা মানে 0.5 করে দিই, হাফ পয়সা হাফ করে, প্লাস 10 গুণ 0.10 করে দিই, কারণ কি 10 পয়সা মানে এটা।
3+2+1। আমরা এইভাবে করতে পারি দশমিক ধরে, অথবা আমরা এইভাবেও করতে পারি। দেখো, 3 গুণ 1, এটা টাকা আছে, প্লাস এটা কত আছে, 4 গুণ 50 বাই 100 করব। কারণ কি, এটা যেটা বেরোচ্ছে এটা পয়সায় আছে, 50টা কি পয়সায়, পয়সাটা এটাকে টাকায় নিতে হলে 100 দিয়ে ভাগ করব। প্লাস দেখো, 10 গুণ 10 বাই 100, কারণ এটাকেও পয়সায় আছে, কিন্তু একটা দেখো টাকায় ছিল, তাই একের তলায় কিছু ভাগ করিনি। তাহলে এটা হচ্ছে 3+2+1, তার মানে 6। তাহলে আমাদের হিসাবে যেটা 6 ইউনিট বেরোলো, আমাদের হিসাবে যেটা 6 ইউনিট বেরোলো, সেটা বইয়ের হিসাবে কত, 102 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 1 ইউনিট, সেটা বইয়ের হিসাবে 102/6, মানে হচ্ছে 17 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে হলো 17, তাই তো? তাহলে আমরা কি বলেছে, 10 পয়সার সংখ্যা কত, 10 পয়সা কটা ছিল, 10 পয়সা দেখো 10টা ছিল, 10 ইউনিট ছিল। তার মানে 10 ইউনিট মানে কত, 10 ইউনিট মানে 170, মানে অপশন ডি। দেখো 27টা কি বলেছে, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 178টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত এত। দেখো আগের গুলো কি দেওয়া ছিল, সংখ্যা দেওয়া থাকছিল, এটার ক্ষেত্রে কি দিয়েছে, তাদের ভ্যালুটা দিয়েছে। তাদের তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। যখন ভ্যালু দেওয়া থাকবে বা মূল্য দেওয়া থাকবে, তখন আমরা কি করব, এইটাকে এই যে এই গুলো দিয়ে ভাগ করব। দেখো ভালো কথা করে দেখো, তাহলে 13/1 ইজ টু কত, 11/50 পয়সা, মানে কত হয়, হাফ হবে না। দেখো 1/2 টাকা মানে হলো 50 পয়সা, তার সবটা টাকায় করছি, তাহলে 11/হাফ ইজ টু 7 বাই, দেখো 25 পয়সা মানে কত, 1/4 টাকা, তাহলে 1/4, তাহলে কত হচ্ছে, 13:22:28। তাহলে এটা হলো কিসের অনুপাত, এই অনুপাতটা এটা কি বেরোলো, এটা বেরোলো সংখ্যার অনুপাত, কটা করে আছে। ভালো করে দেখো, এটা প্রথমে 13:, এটা কি দেওয়া আছে, এটা ভ্যালু দেওয়া আছে বা মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্যের অনুপাতটাকে কয়েনের ভ্যালু দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি, সংখ্যা। কার সংখ্যা, কয়েনের সংখ্যা বা কয়েনের সংখ্যার অনুপাত পেলাম। তাহলে দেখো প্রথমে 1 টাকার কয়েন 13টা আছে, তাহলে 50 পয়সার কয়েন 22টা আছে, 25 পয়সার কয়েন 28টা আছে। তাহলে মোট কটা কয়েন আছে, মোট আছে আমার দেখো 63 ইউনিট বা 63টা। এই 63 ইউনিট আমরা যেটা বের করেছি, সেটা মানে প্রশ্নের ভাষায় কত, 378টা। তাহলে আমাদের হিসাবে 1 ইউনিট মানে কত, 378/63, তাহলে 6 হচ্ছে। তাহলে 1 ইউনিট মানে হলো 6। এবার বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত ছিল, এখানে 22টা ছিল। তাহলে 22 ইউনিট মানে কত, 22 ইউনিট মানে 22 গুণ 6, মানে 132টা, তাহলে অপশন এ। তাহলে কটা কয়েন আছে 50 পয়সার, 132টা কয়েন আছে। হাফ অংশ, একটা 1/3 অংশ কি ছিল, দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করেছে, করে অন্য একটি পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তাহলে দেখো, আমি যদি প্রথম পাত্র ধরি এরকম করে, প্রথম পাত্রের মধ্যে হাফ ছিল আমার কি, এটা ছিল আমার মিল্ক। তাহলে বাকি অর্ধেকটা কি, বাকি অর্ধেকটা হলো আমার কি, জল আছে, ওয়াটার আছে। এবার আরেকটা পাত্রে আমার 1/3 অংশ কি ছিল, এটা ছিল মিল্ক, ঠিক আছে। আর বাকি যে 2/3 অংশ, এটা কি ছিল, এটা ছিল আমার ওয়াটার। এবার এই দুটো পাত্র কি করেছি, একটা 3 নম্বর পাত্রে ঢেলেছি। তাহলে দেখো, এর মধ্যে কি হচ্ছে, মিল্ক আর মিল্ক যোগ হয়ে যাবে, তাহলে মোট মিল্কের পরিমাণ পেয়ে যাবো। তাহলে হাফ যোগ 1/3, এই পুরোটা হলো আমার কি, এখানে মিল্ক। আর জলের ক্ষেত্রে এখানে হাফ, আর এখানে হলো 2/3, এটা ছিল আমার কি, নতুন পাত্রে জলের পরিমাণ। কারণ এই জলটাই তো এখানে এসে মিশবে, আর এই জলটা এসে মিশবে, দুটো মিলেই এটা হবে। তাহলে দেখো আমার কি হচ্ছে, এটা হলো আমার কি, মিল্ক, এটা হলো আমার ওয়াটার।
ঠিক আছে, তাহলে হচ্ছে 5/6:7/6 মানে 5:7। এটা আমার কি মিল্ক আর জলের অনুপাত, মানে অপশন বি। দেখো 29 বলছে একটি দোকানের দাম 2:5 অনুপাতে বেড়েছে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দাম কত? তাহলে চাল আর গম, ঠিক আছে। দেখো চালের দাম 5:2 এই অনুপাতে ছিল চাল আর গমের দাম। এবার বলছে চালের দাম কি অনুপাতে বেড়েছে? 2:5 এই অনুপাতে বেড়েছে, মানে পুরনো দাম। এটা কি পুরনো দাম? দুইটা যদি পুরনো দাম হয় এটা কি? এটা হলো নিউ প্রাইস। ভালো করে ভাবো, যদি দুইটা যদি ওল্ড প্রাইস হয় বা পুরনো দাম হয়, তাহলে নতুন দাম কোনটা হবে? 5টা হলো নতুন দাম, ঠিক আছে। এই গমের ক্ষেত্রেও তাই, 3:5 অনুপাতে বেড়েছে, মানে তিনটা যদি পুরনো দাম হয় তাহলে 5টা হলো আমাদের কি? এটা হলো নতুন দাম, ঠিক আছে। এটা হলো ব্যাপার। তাহলে এইভাবে আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, যদি দুই পুরনো দাম হয়, নতুন দাম হয় কত? 5। তাহলে এক যদি পুরনো দাম হয়, নতুন দাম কত হবে? 5/2। আর আমার পুরনো দাম কত ছিল? 5 ছিল, তাহলে নতুন দাম কত হবে? 25/2। তাহলে এটা 25/2 আমরা লিখতে পারি। আর এটার ক্ষেত্রে কি দেখো, 3 যদি পুরনো দাম হয়, নতুন দাম কত? 5। এক যদি পুরনো দাম হয় তাহলে নতুন দাম কত হবে? 5/3। আর দুই যদি নতুন দাম হয়, পুরনো দাম পুরনো দাম যদি 2 হয় তাহলে নতুন দাম কত হবে? 10/3। তাহলে এটা হলো 10/3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তাহলে কত হচ্ছে? কোনাকুনি দেখো অনুপাতটা ইয়ে করার জন্য আমরা এরকম দুটো সংখ্যার অনুপাতটা ইয়ে করার জন্য আমরা কি করি? জেনারেলি নিচেরটা লসাগু করে গুণ করি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডাইরেক্ট কোনাকুনি গুণ করে ভ্যালুটাকে বের করতে পারি। দেখো তাহলে 3 দিয়ে 25কে গুণ করলে কত হচ্ছে? 75:20। তার মানে কত? তার মানে দেখো, আচ্ছা দেখো 30 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে এ আর বি এর আগের বছরের আয়ের অনুপাত ছিল 2:3। এবার তাদের এবছর আয় 2:5 আর 1:3 অনুপাতে বেড়েছে। এবছর তাদের মোট আয় 28,000 টাকা হলে তা বি এর আয় কত? ঠিক আছে, দেখো এ আর বি আগের বছর কত ছিল? 2:3 অনুপাতে ছিল। তাহলে এবছর কত হয়েছে? এটা হয়েছে 2:5 অনুপাতে বেড়েছে, আর ওর বেড়েছে 1:3 অনুপাতে। তাহলে দেখো, দুই যদি ওর আগে ইনকাম হতো, সেটা বেড়ে হয়েছে 5। তাহলে এখন ওর ইনকাম কত? এখন ইনকাম হলো 5, এই 2 5। দেখো এর আগে এই অনুপাত অনুযায়ী এক যদি আগের ইনকাম হতো, নতুন ইনকাম কত? 3। তাহলে আগের ইনকাম 3 ছিল, তাহলে নতুন ইনকাম কত হবে? 9 হবে। তাহলে এর বি এর নতুন ইনকাম কত? 9। তাহলে এই যে এ আর বি এর নতুন ইনকামের পরিমাণ কত? 5:9। তাহলে এর অনুপাত মানে এদের মোট কত? মোট হচ্ছে 14 ইউনিট। নতুন ইনকাম মোট 14 ইউনিট। আর এদের নতুন এবছরের ইনকাম বলে দিয়েছে 28,000 টাকা। তাহলে আমাদের 14 ইউনিট মানে 28,000 টাকা, 1 ইউনিট মানে কত? 2,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো বি কত ইউনিট ইয়ে করছিল, ইনকাম করছিল? বি 9 ইউনিট ইনকাম করছিল। তাহলে 1 ইউনিট যদি 2,000 হয়, 9 ইউনিট মানে কত? 18,000 টাকা। তাহলে বি এর ইনকাম কত? 18,000 টাকা। অপশন এ, ঠিক আছে, অপশন এ। তাহলে আমাদের আমাদের এই রেশিওর চ্যাপ্টারের প্রথম পার্টটা এ পর্যন্তই। পরের পার্টের অঙ্কে আমরা 31 থেকে বাকি অঙ্কগুলো সলভ করব।